তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের কেমিয়াসের ফিজিক্স সাইকেল 2 এর আরেকটি লাইভ ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে নিউটনিয়ান বলবিদ্যার পঞ্চম ক্লাসটি করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে চমৎকার একটা টপিক নিয়ে কাজ করব, বল এবং টান। এই বল এবং টান নিয়ে আমরা গতদিন লাইভে এসেছিলাম, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা লাইভটা কন্টিনিউ করতে পারি নাই। আজকে ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা এটা কমপ্লিট করতে চাই। কে কে ক্লাসে উপস্থিত হয়েছো, কোত্থেকে উপস্থিত হয়েছো কমেন্টে জানিয়ে দাও। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল ক্লাসে চলে যাব। যে যেখান থেকে আমার ক্লাসটা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, তোমরা ক্লাসটা শেয়ার করে নাও তোমাদের টাইমলাইনে। এবং গত ক্লাস নিয়ে যারা ভালো করেছো, গত ক্লাসের পরীক্ষাগুলোতে তাদের কাছে অলরেডি নোটবুক পৌঁছে গেছে। আজকে যারা ক্লাসে উপস্থিত হয়েছো এবং ক্লাস দেখতে যাচ্ছ তাদের জন্য আমাদের পরবর্তী ক্লাসে নোটবুক গিফট থাকবে। চলো এগিয়ে যেতে চাই। হ্যাঁ, এটা তো বলেই দিলাম, পরীক্ষা দিয়ে প্রত্যেক ক্লাসেই। আজকে তো পরীক্ষা হয়নি, কারণ হচ্ছে গতদিন আমরা অলরেডি পরীক্ষাটা নিয়েছিলাম। ইনশাল্লাহ আগামী সোমবারে আবার পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমরা, আশা করছি। চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যেতে চাচ্ছি, বল এবং টান। আমরা মূলত আজকে বৃত্তাকার পথে একটা বস্তু যদি গতিশীল হয় তবে এই বস্তুটার উপর কি পরিমাণ টান বল অনুভব করবে সেটা নিয়ে কথা বলতে চাই। মোটামুটি দুইটা বৃত্তাকার পথ আমরা আজকে কল্পনা করব। এটা একটা হচ্ছে আনুভূমিক বৃত্তাকার পথ। তোমার মাথার উপরে যে ফ্যানটি ঘুরছে, সেই ফ্যানটি যেভাবে ঘুরছে, যদি আমরা কি করি, একটি সুতার মধ্যে একটা বস্তুকে বেঁধে আমরা ঠিক সেভাবে ঘুরাতে থাকি, তাহলে এই বস্তুটা যে সুতা দিয়ে আমরা বেঁধে ঘুরাচ্ছি, সেই সুতাটা তার কেন্দ্রের দিকে যে টানটি অনুভব করবে, এমন একটা কনসেপ্ট নিয়ে কথা বলতে চাচ্ছি আমরা প্রথমেই। আর আরেকটা কথা বলবো আমরা উলম্ব তলে, যেমন মনে করলা নাগরদোলা অথবা তোমাদের যে অ্যাডজাস্ট ফ্যানগুলি তোমাদের বাসার মধ্যে দেখতেছো এইরকম, ঠিক আছে, উলম্ব তল বলি এটাকে। উলম্ব তলে যেই ফ্যানগুলো ঘুরছে বা কোনো একটা বস্তুকে আমরা সুতা দিয়ে বেঁধে আমরা যদি এইভাবে ঘুরাই, তাহলে এটার উপর ইফেক্টটা কি হবে সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। চলো আর কথা না বাড়িয়ে আমরা প্রথমেই শুরু করে দিতে চাই আনুভূমিক তলে। আনুভূমিক তলে একটা বস্তুকে ঘুরাচ্ছি আমরা আনুভূমিক তলে। মনে করো এই তলে একটা বস্তুকে ঘুরাচ্ছি আনুভূমিক তলে। ফিল করতে পারছো আশা করি। হ্যাঁ, আনুভূমিক তলটা এরকম একটা আনুভূমিক তলে ঘুরাচ্ছি, মানে আমি এক পাশ থেকে দেখছি এরকম লাগছে, কারণ বৃত্ত তো আসলে এরকমই হবে, বৃত্তাকার হবে, কিন্তু আমি এই পাশ থেকে দেখছি সেজন্য আমার কাছে এমন মনে হচ্ছে। একটা ছোট্ট কথা চিন্তা করো, যদি তোমার মাথার উপর যে ফ্যানটি ঘুরছে সেই ফ্যানের ওজন, তিনটা পাখা থাকে, সেই তিনটা পাখার ওজন কি কোন দিকে কাজ করছে আমাকে বলো তো? ডিরেক্ট নিচের দিকে ওজন কাজ করছে। অর্থাৎ তোমার মাথার উপর যে তিনটা পাখা আছে, সেই ফ্যানের যে তিনটা পাখা আছে, সেই পাখাগুলি নিয়ে চিন্তা করো, সেই পাখাগুলি যেই অবস্থানেই থাকুক না কেন তার ওজন ডিরেক্ট নিচে কাজ করবে। একটা বিন্দু নিয়ে কথা বললে আমরা সবগুলো বিন্দুর কনসেপ্ট পেয়ে যাব। এখন এই বস্তুটার উপর আমরা যদি চিন্তা করি, কেন্দ্র বরাবর একটা টান অনুভব হবে, এটাই হচ্ছে কেন্দ্রমুখী বল। আর কেন্দ্র থেকে বিপরীত দিকে একটা বল অনুভব হবে, এটা কেন্দ্র বিমুখী বল। তাহলে এই বস্তুটাকে যখন আমরা বৃত্তপথে ঘুরাচ্ছিলাম, এটা যদি বৃত্তের সেন্টার হয়ে থাকে, তবে এই বৃত্তটার মধ্যে আমরা তিন ধরনের বল অনুভব করব। বস্তুটার উপর তিনটা বল কাজ করবে। একটা হচ্ছে ওজন, ডিরেক্ট নিচে কাজ করছে। একটা হচ্ছে বৃত্তের কেন্দ্রে যেই টানটা আমরা নির্ণয় করতে চাই সেইটি। আরেকটা হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে আমরা কেন্দ্র বিমুখী বল অনুভব করব। তাহলে একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, সেটাই সুতার টানটি। আরেকটা হচ্ছে ওজন, সেটা হচ্ছে এমজি। এবং আরেকটা হচ্ছে কেন্দ্র থেকে বিপরীত দিকে যেই বলটা, সেটাই হচ্ছে কেন্দ্র বিমুখী বল, এফসি দিয়ে লিখছি। তোমরা জানো এই বস্তুটাকে ধরে নিলাম আমরা বৃত্তপথে সমকৌণিক বেগে বা সমবেগে ঘুরাচ্ছি, ওমেগা বা ভি। তাহলে এই এফসির মানটা কত হবে তোমরা তো জানোই, সূত্র পড়েছো অলরেডি। এফসি বা কেন্দ্র বিমুখী বল, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেই মানটা কত হবে? সেই মানটা হবে হচ্ছে এমভি স্কোয়ার বাই আর। আর এমজি ডিরেক্ট নিচে কাজ করছে, স্বভাবতই বুঝতে পারছো
স্বভাবতই বুঝতে পারছো এই এমজির টান বরাবর বা এফসি বরাবর যে উপাংশগুলো আছে, এমজির টান বরাবর বা এফসি বরাবর যে উপাংশগুলো আছে সেগুলোই হচ্ছে কি বলতো 90 ডিগ্রি কোণে কাজ করছে। ফ্যানের একটা পাখার কথা চিন্তা করো, ঠিক আছে? ফ্যানের একটা পাখা যদি এরকম চিন্তা করো তাহলে তার ওজন ডিরেক্ট নিচে কাজ করে, কেন্দ্রবিমুখী বলের দিকে কাজ করছে, কেন্দ্রমুখী বলের দিকে কাজ করছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমাদেরকে যে আমি যদি কি করে থাকি বলতো, একটা বৃত্তাকার পথে আনুভূমিক তলে একটা বস্তুকে একটা সুতার সাহায্যে এভাবে ঘুরাতে থাকি, তাহলে কি হবে বলতো? তাহলে ওজন কি করবে বলতো? প্রত্যেকটা বিন্দুতে ওজন ডিরেক্ট নিচে কাজ করছে, কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে কাজ করছে, কেন্দ্র বিমুখী বল কেন্দ্র থেকে বিপরীত দিকে কাজ করছে। তাহলে সুতার টান এবং কেন্দ্রমুখী বা বিমুখী বল যদি সমান হয়ে থাকে তাহলে আমরা বলতে পারবো বস্তুটা বৃত্তপথে ঘুরতে পারবে। কোনো কারণে যদি টান বলটা বেশি হয় অথবা এফসি বলটা বেশি হয় তখন বস্তুটা হয় বৃত্ত থেকে বাইরের দিকে ছিটকে যাবে অথবা কেন্দ্রের দিকে চলে যাবে। সেজন্য আমরা বলতে চাচ্ছি যে এই আনুভূমিক তলে সুতার টান যে কোনো বিন্দুতে এফসির সমান, এবং সেটাই হচ্ছে কি বলতো এম ভি স্কোয়ার বাই কত আর। এম ভি স্কোয়ার বাই কত বলতো আর। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে বুঝতে পেরেছ? দেখো তো এই কনসেপ্টটা নিয়ে কারো কোনো কমেন্ট, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানিয়ে দাও। অনেকেই বলছো কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এগিয়ে যেতে চাই আমি। তাহলে যদি কখনো আনুভূমিক তলে কোনো বস্তুকে একটি সুতার সাহায্যে বেঁধে ঘুরানো হয় সমকৌণিক বেগে, তবে সুতার টান কত বলতো? সুতার টান হচ্ছে এফসি এবং সেটা কত বলতো? এমভি স্কোয়ার বাই আর। সেটা হচ্ছে এমভি স্কোয়ার বাই আর। আশা করি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো আশা করি। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা যেই কথা বলতে চাচ্ছি তোমাদের, যদি এখন আমরা উলম্ব তলে বস্তুটাকে ঘুরাতে চাই, বস্তুটাকে আমি উলম্ব তলে ঘুরাতে চাই, সেম বস্তুটাকে আমরা উলম্ব তলে ঘুরাতে চাচ্ছি। সেম বস্তুটাকে আমরা উলম্ব তলে ঘুরাতে চাচ্ছি। ধরে নিলাম উলম্ব তলটা এইরকম, এই যে উলম্ব তল। নাগরদোলায় কখনো বসেছ তখন যেভাবে নাগরদোলাটা ঘুরে সেটাই হচ্ছে উলম্ব তল। ঠিক একই রকমভাবে আমরা উলম্ব তলে যদি ঘুরাই, আমরা তিনটা পয়েন্ট নিয়ে আপাতত কথা বলবো। যে কোনো বিন্দুতে সুতার টান বের করা যেতে পারে। আমরা আপাতত তিনটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। নাম্বার 1 সর্বনিম্ন বিন্দু, নাম্বার 2 সর্বোচ্চ বিন্দু, নাম্বার 3 আনুভূমিক বিন্দু। যদি এটা সেন্টার হয়ে থাকে, এটা যদি সেন্টার হয়ে থাকে তাহলে আনুভূমিক বিন্দু সেন্টার বরাবর যেই বিন্দুটা। তাহলে স্বভাবতই একটু বোঝার চেষ্টা করো, যদি এই পয়েন্টে আমরা চিন্তা করি কেন্দ্র বিমুখী বল এই দিকে কাজ করছে, কেন্দ্র বিমুখী বল এই দিকে কাজ করছে, আর কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে কাজ করছে, কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে কাজ করছে। তাহলে আমরা যেটা বলতে চাই তোমাদেরকে, তাহলে এটাই হচ্ছে কি আমার সুতার টানটি। আর এই বিন্দুতে, হ্যাঁ এই বিন্দুতে এই বরাবর কে কাজ করে? এই বরাবর এফসি কাজ করে, এই বরাবরই ওজন ডাব্লিউ কাজ করে। তাহলে দেখো যখন উলম্ব তলে একটা বস্তুকে আমি ঘুরাচ্ছিলাম তখন বস্তুটা কি এই বিন্দু থেকে ছিটকে বাইরে চলে গেছে বা উপরের দিকে চলে গেছে? না, এমন হয়নি। তাহলে কি হয়েছে? তাহলে এই বিন্দুটার মধ্যে বস্তুটা সাম্যাবস্থায় আছে, অর্থাৎ বস্তুর কেন্দ্র থেকে বিপরীত দিকে বল আর কেন্দ্র অভিমুখী বল দুইটা যদি সমান না হতো তবে বস্তুটা হয় ছিটকে বাইরে চলে যেত, না হলে ভিতরে চলে যেত। যেহেতু উলম্ব তলে ঘুরানোর সময় বস্তুটার উপর কি সুতাটার টান এমনভাবেই প্রয়োগ হয়েছে যাতে কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী কোনো বল কাজ করেনি বস্তুটার উপর, সেই ক্ষেত্রে এই বিন্দুতে আমরা বলতে পারি নিম্নমুখী আর কেন্দ্রমুখী বল দুইটা সমান। আর যদি নিম্নমুখী এবং কেন্দ্রমুখী বল দুইটা সমান হয় তাহলে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু।
তাহলে সর্বনিম্ন বিন্দুতে টি এর মানটা কত হবে বলো তো? টি এর মানটা হবে এফসি প্লাস এমজি, অর্থাৎ টি এর মানটা হবে এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি। কথা কি বুঝেছ? একই রকমভাবে যদি সর্বোচ্চ বিন্দু নিয়ে চিন্তা করো, একই রকম যদি সর্বোচ্চ বিন্দু এই বিন্দুতে চিন্তা করি আমরা, তাহলে এই বিন্দুতে সুতার টান যদি একটু এটার সাথে মিলাতে চাই, তাহলে এই বিন্দু চিন্তা করলাম। এই বিন্দুতে সুতার টান কেন্দ্র বরাবর, ওজন কেন্দ্র বরাবর, কেন্দ্র বিমুখী বল কেন্দ্র থেকে বাইরে বরাবর। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই বরাবর কি কাজ করে? ওজন এমজি কাজ করছে। আবার এই বরাবরই হচ্ছে কি বলতো? সুতার টান টি কাজ করছে, কারণ সুতার টান সবসময় ঝুলন বিন্দুর দিকে কাজ করবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি বাচ্চারা? সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি বাচ্চারা যে কেন্দ্র থেকে বাইরের দিকের বলটাই হচ্ছে এফসি। যেহেতু এই বস্তুটাই কি করে নাই বলতো? কেন্দ্রের দিকে চলে যায় নাই বা কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে চলে যায়নি, তাহলে এটা যদি সর্বোচ্চ বিন্দু হয়, আমার হাতের অঙ্কনগত ত্রুটি থাকতে পারে, ঠিক মাঝখান বরাবর বিন্দুটা, হ্যাঁ, তাহলে এইটা যদি সর্বোচ্চ বিন্দু হয়, তাহলে টানের মানটা কত হবে বাচ্চারা বলতে পারো আমাকে? তাহলে টান আর ডাব্লিউ যোগ করলে এফসি হবে। তাহলে সেই ক্ষেত্রে টি এর মানটা কি হবে বলতো? এমভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। আর এই যে বিন্দুটা আছে আনুভূমিক বিন্দু, এই যে বিন্দুটা আছে, এই যে বিন্দুটা আছে আনুভূমিক বিন্দু, তাহলে আনুভূমিক বিন্দুতে কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করছে এফসি, কেন্দ্রের ভিতরের দিকে কাজ করছে সুতার টান, আর এই বিন্দুতে ওজন কাজ করছে কোন দিকে বলতো? ঠিক নিচের দিকে। অর্থাৎ ওজনের সাথে এফসি এবং টান, ওজনের সাথে এফসি এবং টান পরস্পর কি বলতো? লম্ব বরাবর। ফলে ওজনের এফসি বরাবর উপাংশ যদি চিন্তা করো, সেটা কি হবে? এমজি কজ 90 ডিগ্রি, বা এই বরাবর চিন্তা করলে এমজি কজ 90 ডিগ্রি। কজ 90-র মানটা হচ্ছে 0। অর্থাৎ যেহেতু লম্ব বরাবর কাজ করছে, সেহেতু কি হয় নাই বলতো? টান বরাবর বা এফসি বরাবর ওজনের কোনো উপাংশ কাজ করবে না। অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে ওই যে একটু আগে আনুভূমিক তলে একটা বিন্দু চিন্তা করেছিলাম না, সেই বিন্দুটার মতো। ফলে এইটা যদি আনুভূমিক বিন্দু হয়, এইটা যদি আনুভূমিক বিন্দু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলতো? টি আর এফসি সমান, অর্থাৎ টি এর মানটা হচ্ছে এমভি স্কোয়ার বাই কার সমান বলতো? আর এর সমান। কথা কি বুঝতে পেরেছ? তাহলে একটা টি এর মান এমজি স্কোয়ার বাই কত বলতো? মাইনাস এমজি, আরেকটা টি এর মান এমভি স্কোয়ার প্লাস এমজি, আরেকটা টি এর মান এমভি স্কোয়ার পেলাম। খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এইখানে টানটা কি পেলাম বলতো? এমজি যোগ পাইলাম। সর্বোচ্চ বিন্দুতে টানটা কি পেলাম? এমজি বিয়োগ পেলাম। তাহলে সেই ক্ষেত্রে তুমি নিজেই চিন্তা করো, আজকে নিজেই একটা ইটের টুকরাকে একটা সুতা দিয়ে বেঁধে যদি এইভাবে ঘুরাতে যাও, তখন দেখবে কি এইভাবে যখন ঘুরাচ্ছ, তখন যখন বস্তুটা নিচে থাকে তখন একটু টান প্রয়োগ করতে হয়, ওজন প্রয়োগ করতে হয়। কিন্তু সেই বস্তুটাই যখন উপরে থাকে তখন মনে হয় কোনো বল না দিলেই বস্তুটা বৃত্তপথে নিচে ঘুরে পড়ে যাবে। কেন? কারণ সর্বোচ্চ বিন্দুতে টান সর্বনিম্ন, সর্বোচ্চ বিন্দুতে টানটা কি হয় বলতো? সর্বনিম্ন। আর সর্বনিম্ন বিন্দুতে টানটা সর্বোচ্চ। সর্বোচ্চ বিন্দুতে টান সর্বনিম্ন এবং সর্বনিম্ন বিন্দুতে টান সর্বোচ্চ। সর্বোচ্চ বিন্দুতে টান সর্বনিম্ন এবং সর্বনিম্ন বিন্দুতে টান সর্বোচ্চ। আশা করি আমার কথাটা তোমরা সবাই বুঝতে পেরেছ। কেউ যদি না বুঝে থাকো কমেন্টে জানাতে পারো, আর যদি বুঝে থাকো আমাকে একটু জানাও। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন আছে আমি জানি। তোমাদের মধ্যে অনেকে এমন একটা প্রশ্ন করতে পারো যে স্যার যদি এরকম কোণে থাকে, অথবা এইখানে থাকে, অথবা এই দিকে থাকে, তখন টানটা কি হবে? চিন্তা নাই, এক চিত্রে সব বোঝানো কঠিন। সেহেতু আপাতত এই উলম্ব তলের ক্ষেত্রে আনুভূমিক তলে বস্তুটা যেমনই থাকুক না কেন, আনুভূমিক তলে বস্তুটা যে বিন্দুতেই থাকুক না কেন,
টান সমান কি বলতো? হ্যাঁ, mv স্কোয়ার বাই আর সকল বিন্দুতে। কিন্তু যদি উলম্ব তলে থাকে তাহলে এক এক বিন্দুতে টান এক এক রকম। উলম্ব তলে যদি কি আনুভূমিক বিন্দুতে থাকে তাহলে টান হবে mv স্কোয়ার বাই আর। উলম্ব তলে যদি সর্বনিম্ন বিন্দুতে থাকে তাহলে টান হবে mv স্কোয়ার বাই আর প্লাস mg। উলম্ব তলে যদি সর্বোচ্চ বিন্দুতে থাকে তাহলে কি হয় বলতো? টান mv স্কোয়ার বাই আর মাইনাস কত বলতো? mg। যদি অন্য কোনো কোণে থাকে তাহলে সেটাও আমরা আজকে বের করে দিব। এই তিনটা পয়েন্ট বুঝেছো কিনা আমাকে একটু জানিয়ে দাও। যারা ক্লাসে উপস্থিত হয়েছ তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যদি এই তিনটা পয়েন্টে টানের মান, সুতার টান, কিন্তু বারবার বলতেছি সুতার টান ঝুলন বিন্দু বা কেন্দ্র বরাবর কাজ করে। আন্ডারস্ট্যান্ড? যারা ক্লাসে উপস্থিত হয়েছ জানিয়ে দাও, বুঝতেছো কিনা জানিয়ে দাও, কোনো সমস্যা নেই। অনেকেই কমেন্ট করেছো, কোনো প্রবলেম নেই, ধন্যবাদ। তাহলে আমরা আনুভূমিক উলম্ব তলে যদি বস্তুটা কোনো কোণ করে থাকে তখন কি হতে পারে সেটা যদি একটু জানাই তোমাকে। উলম্ব তলে যদি কোণ করে থাকে বস্তুটি তাহলে কি হতে পারে? তাহলে এই যে বস্তুটা মনে করলা উলম্ব তলে আছে, তাহলে এই হচ্ছে আনুভূমিক একটা রেখা। এই যে এটা মনে করলে একটা আনুভূমিক কেন্দ্রগামী রেখা। এখন বস্তুটা যদি কি থাকে বলতো? এটা সেন্টার থেকে কোণ করে থাকে। ধরে নিলাম ওইটা একটা আনুভূমিক রেখা, এই বিন্দুতে এইটা উলম্ব রেখা। তাহলে এইটা যদি কোণ করে থাকে, এটা উলম্বের সাথে ধরলাম থিটা কোণ করে আছে, তাহলে এই বিন্দুতে চিন্তা করো যেই বস্তুটা আছে সেই বস্তুটার উপর দুইটা বল অবশ্যই কাজ করতে হবে। একটা হচ্ছে কেন্দ্র বরাবর টান, আরেকটা কেন্দ্র থেকে বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল। এবং আমরা তোমাদেরকে বলেছিলাম যে এই বিন্দুতে বস্তুর ওজন ডিরেক্ট নিচের দিকে কাজ করবে। এই বিন্দুতে বস্তুর ওজন কোথায় কাজ করবে? ডিরেক্ট নিচের দিকে। তাহলে চিত্র থেকে একটু বোঝার চেষ্টা করো বাচ্চারা, এইটা যদি থিটা কোণ হয়, এই কালো রেখা এবং এই পিঙ্ক কালারের লেখা পরস্পর সমান্তরাল, এবং এই যে দেখো উলম্বের সাথে এখানে থিটা কোণে কাজ করেছে, তাহলে কি হবে বলতো? এইটা ডিরেক্ট নিচের দিকে অবশ্যই mg ওজনে কাজ করবে। তাহলে এখন খেয়াল করে দেখো, আগে ছিল 90 ডিগ্রি, এখন তো আর 90 ডিগ্রিতে নাই। তাহলে এখন চিন্তা করো যার সাথে কোণ করেছে অর্থাৎ mgর একটা উপাংশ mg cos থিটা, সেটা কোন বরাবর কাজ করে বলতো? fc বরাবর কাজ করবে। আমরা জানি যার সাথে কোণ করে তার cos উপাংশ হয়, অর্থাৎ এই mg বলটা এফসির সাথে কত কোণে কাজ করছে? cos থিটা কোণে কাজ করছে। থিটা কোণে কাজ করছে, সেহেতু এই বরাবর উপাংশটা তার কি হয় বলতো? mg cos থিটা, mg cos থিটা। তাহলে একটু চিন্তা করে বলো, এই উলম্ব তলে ঘোরার সময় এই বস্তুটা যখন এই সবুজ বিন্দুতে ছিল, বস্তু কি ছিটকে বাহিরে চলে গেছে, ভিতরে চলে গেছে, না বৃত্তপথে ঘুরছিল? যেহেতু বস্তুটি বৃত্তপথে ঘুরছিল সেহেতু আমরা বলতে পারি এই রেখা বরাবর বস্তুটার টান কত কাজ করবে? এই রেখা বরাবর টানটা কি হয় বলতো? কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বল সমান। তাহলে এই বরাবর টানটা হবে টি ইকুয়াল টু কি বলতো? এফসি প্লাস এমজি কস থিটা। তার মানে কি লিখতে পারি? টি এর মানটা কত? এম ভি স্কোয়ার বাই আর লিখতে পারি, প্লাস এমজি কস থিটা। আশা করি বুঝতে পেরেছ। দেখো তো বাচ্চারা, বুঝতে পেরেছ কিনা? আচ্ছা, একই রকমভাবে যদি আমরা মনে করি বস্তুটা এই আনুভূমিক রেখার উপরে কোনো একটা বিন্দু তৈরি করবে, এইখানে যদি সেই বিন্দুটা চিন্তা করি আমরা, আর এইটা যদি ধরে নেই যে এই বিন্দুটার সাথে এইখানে থিটা কোণ উৎপন্ন করবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই বিন্দুতে, নীল বিন্দুটাতে বস্তুর ওজন তো অবশ্যই কোন দিকে কাজ করবে বলতো? নিচের দিকে কাজ করবে। এই বিন্দুতে ওজন অবশ্যই নিচের দিকে কাজ করবে। আচ্ছা, তাহলে একটু চিন্তা করে বলো, ওজন যদি নিচের দিকে কাজ করে তাহলে এই কালো রেখা এবং এই কালো অ্যারো এই বরাবর অবশ্যই এমজি কাজ করবে। তাহলে এই কালো রেখা আর কালোর অ্যারো এই দুইটা পরস্পর সমান্তরাল, এবং সবুজ রেখাটা যদি তাদের ছেদক হয়ে থাকে, এই কোণ থিটা হলে একান্তর কোণ এইটাও থিটা। তাইলে এখন দেখো
এই বরাবর কি কেন্দ্র বিমুখী বল এফসি কাজ করছে এবং কেন্দ্রের দিকে সুতার টান টি কাজ করছে। কেন্দ্রের দিকে সুতার টান টি কাজ করছে। তাহলে এই টি আর এফসির মধ্যে দেখো এমজিটা টি এর সাথে থিটা কোণ করে, তাহলে এই বরাবর উপাংশটা কি বলতো, এমজি কস থিটা। তাহলে এই নীল বিন্দুটার জন্য দেখো এই সবুজ রেখাটা বরাবর বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি, টি প্লাস কত বলতো, এমজি কস থিটা ইকুয়াল টু এফসি। তাহলে আমরা কি লিখতে পারি, টি ইকুয়াল টু কত বলতো, এম ভি স্কোয়ার বাই কত আর মাইনাস এমজি কস থিটা। তার মানে কি, এই যে দেখো এই নীল লেভেলটা যে কোঅর্ডিনেটটা আমরা নির্দেশ করছিলাম, যেই কোঅর্ডিনেটটা আমরা নির্দেশ করছিলাম সেই কোঅর্ডিনেটটার মধ্যে উপরের অংশের মধ্যে কি হবে বলতো, টানটা কমবে, মানে মাইনাস এমজি কস থিটা হচ্ছে। আর নিচের কোঅর্ডিনেটটা এই যে নীল রেখাটা আনুভূমিক রেখাটার নিচে কি হবে বলতো, প্লাস এমজি কস থিটা হবে। এবং এই বরাবর যদি চিন্তা করো সেই বরাবর টান আর এফসি কি হবে, সমান হবে। একটু আগে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম। অর্থাৎ বস্তুটা এইখানে টানের মানটা আমি যদি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে, বস্তুটার এইখানে টানের মানটা হবে ম্যাক্সিমাম, আস্তে আস্তে কমতে 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 এখানে টানের মানটা হবে এফসির সমান, উপরে উঠলে আস্তে আস্তে বাড়তে বাড়তে এইখানে টানের মানটা হবে কি বলতো, মিনিমাম। আবার বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এইখানে টি এর মানটা হবে এফসির সমান, আবার কমতে 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 আবার বাড়তে 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 এখানে হবে ম্যাক্সিমাম, আবার কমতে কমতে এফসি, আবার বাড়তে কমতে কমতে মিনিমাম, আবার বাড়তে বাড়তে এফসি, আবার বাড়তে বাড়তে ম্যাক্সিমাম, আবার কমতে কমতে এফসি, আবার কমতে কমতে মিনিমাম, আবার বাড়তে বাড়তে এফসি, আবার বাড়তে বাড়তে টি ম্যাক্স। বুঝছো কি না, একটা রিদম আছে কিন্তু। ক্লিয়ার ক্লিয়ার, যারা ক্লাস করেছো বুঝেছো কি না আমাকে একটু জানাও। ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার, আশা করি বুঝেছো। ওকে, নো প্রবলেম, নো ইস্যু। আমিও বুঝতে পারছি, তোমরা আমার কথা বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা যদি তোমাদেরকে একটু টানের বিষয়টা, বৃত্তপথের টানের বিষয়টা যদি একটু সামারাইজ করি। এক নাম্বার হচ্ছে হলো আনুভূমিক তলে প্রত্যেকটা বিন্দুতে টি এর মান এফসির সমান, সুতার টান, এটা কিন্তু সুতার টান কেন্দ্র বরাবর যে কাজ করছিল সেটার মান এফসির সমান, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। একই রকমভাবে যদি উলম্ব তলের মধ্যে ঘুরাই তাহলে সর্বনিম্ন বিন্দুতে টান সর্বোচ্চ, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার আর বাই কত বলতো, প্লাস এমজি। আনুভূমিক বিন্দুতে টি ইকুয়াল টু কি বলতো, এম ভি স্কোয়ার বাই আর। সর্বোচ্চ বিন্দুতে টান সর্বনিম্ন, সেটা টি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। একই রকমভাবে যদি আমরা কি করি বলতো, কোণ করে যদি চিন্তা করি, যে বারবার চিৎকার করতেছি, দেখো এখানে কিন্তু আমি কালো যে উলম্ব রেখাটা এঁকেছি, আমি কিন্তু কোণগুলি সেই উলম্ব রেখার সাথে নিয়েছি। কোনো কারণে কোণ যদি আনুভূমিক রেখার সাথে দেয়া থাকে তবে 90 ডিগ্রি থেকে বিয়োগ করে উলম্ব রেখা বরাবর প্রকাশ করা যেতে পারে, অথবা তখন কি হবে বলতো, তখন এই বরাবর উপাংশটা কজ না হয়ে সাইন উপাংশ হবে। ঠিক আছে, তোমাদের মতো চিন্তা করে এটা লিখতে পারবে, কোনো প্রবলেম নাই। আশা করি বুঝতে পেরেছ। কারো কোনো ইস্যু থাকলে আমাকে একটু জানাও। আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো ইস্যু থাকলে আমাকে জানাও। আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো ইস্যু থাকলে আমাকে জানাও। কোনো ইস্যু নাই? ওকে, ঠিক আছে, ধন্যবাদ বাচ্চারা। আশা করছি আমার কথা বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এখন যদি এমন হয় বাচ্চারা, আমি একটা বস্তুকে উলম্ব তলেই ঘুরাচ্ছি, কিন্তু আমি চাচ্ছি সেখানে একটা বস্তু না ঘুরিয়ে আমি সেখানে একটা বালতিকে ঘুরাচ্ছি। এই বালতিটার টপমোস্ট পজিশন যদি সর্বোচ্চ বিন্দু যদি এটা হয়ে থাকে, আমি ধরে নিলাম এই বালতিটিকে আমি কি করেছি, একটা সুতা দিয়ে বেঁধে আমি এইখানে এই বৃত্তপথে ঘুরাচ্ছি। তাহলে আমি যদি বালতিটিকে সুতা দিয়ে বেঁধে এই বৃত্তপথে ঘুরাই, বালতির মধ্যে যদি পানি থাকে, নর্মালি কি হতো বলতো, পানিটা নিচে পড়ে যেত। এখন আমি চাচ্ছি এই বালতিটাকে উলম্ব তলে এমনভাবে আমি ঘুরাবো যাতে বালতির ভেতর থেকে কোনো পানি নিচে না পড়ে। তাহলে সেই ক্ষেত্রে এই বালতিটিকে যদি আমরা মনে করি এমন একটি বৃত্তপথে আমি ঘুরাবো, এই বালতিটিকে যদি আমি মনে করি
আমি এমন একটি বৃত্তপথে বালতিটিকে ঘুরাবো, মনে করো এই বৃত্তপথে আমি বালতিটিকে ঘুরাতে চাচ্ছি মনে করো। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে এই সর্বোচ্চ যে বিন্দুতে আমি বালতিটিকে কল্পনা করে নিয়েছি এখান থেকেই পানি পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্য কোনো কোণে যদি থাকে সেখানে কিছু না কিছু পানি বালতির ভিতরে থাকার সম্ভাবনা আছে, কিন্তু এই বিন্দুতে কি সব পানি বালতি থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বালতিকে যদি আমরা এমন একটি উলম্ব তলে রাখার পরে কোনো একটা টেকনিকের মাধ্যমে এর ভিতরকার পানিকে যদি নিচের দিকে পড়তে না দেই তাইলেই কিন্তু আমরা গেইনার। তাইলে আমি চাচ্ছি কি বলতো, উলম্ব তলে একটা বালতিকে আমরা কি করব বলতো, বালতি থেকে পানি ফেলতে দিব না বা পড়তে দিব না, বালতি থেকে পানি না পড়ার শর্ত। অর্থাৎ এই বালতিটাকে আমরা উলম্ব তলে এমনভাবে ঘুরাচ্ছি যাতে এর ভেতর থেকে কোনো পানি নিচে না পড়ে। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নের একটি যথাযথ উত্তরও চাই। এই যে বালতিটা দেখছো, এই বালতিটার পানির ওজন কোন দিকে কাজ করছে? অবশ্যই নিচের দিকে। এখন এই বালতির উপরে সুতার টান কাজ করছে, কিন্তু এর ভিতরে যে পানি আছে সেই পানিটিকে কি আমি সুতা দিয়ে বেঁধে রেখেছি? অর্থাৎ আমি জানতে চাচ্ছি তোমার কাছে, পানির উপরে কি সুতার টান অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল না? মানে এই বালতিটার উপরে সুতার টান আছে অবশ্যই, কিন্তু পানির ভিতরে বা পানির উপরে কি সুতার টানের কোনো ইফেক্ট আছে? অ্যান্সার হচ্ছে না। বালতির উপরে সুতার টানের ইফেক্ট থাকলেও এর ভিতরে যে পানি রয়েছে সেই পানির মধ্যে সুতার টানের কোনো ইফেক্ট নেই। তাহলে এখন এইখান থেকে যদি পানি নিচের দিকে পড়া শুরু করতো তাইলেই কি করব বলতো, তাইলেই আমি লুজার। আমি চাচ্ছি এর ভিতর থেকে পানি পড়বে না। তাহলে পানির উপরে সুতার টান কাজ না করলেও পানির উপরে কিন্তু কেন্দ্র থেকে বিপরীত দিকে যে এফসি বলটা আছে সেই বলটা কাজ করছে, কারণ যেহেতু এই বালতিটাকে আমরা উলম্ব তলে ঘুরাচ্ছি একটা সুতার মাধ্যমে, ফলে কেন্দ্র থেকে বিপরীত দিকে যে কেন্দ্র বিমুখী বল আছে সেই কেন্দ্র বিমুখী বলটা পানির উপরে ঠিকই কাজ করছে। তাহলে এখন আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই এফসি আর এমজির মানটা যদি সমান হয় তাহলেও পানি পড়বে না। এফসির মান যদি এমজি থেকে বড় হয় তারপরেও পানি পড়বে না। অর্থাৎ বালতি থেকে পানি না পড়ার শর্তটা কি হবে বলতো? এখানে কেন্দ্র বিমুখী বল এমজি থেকে বড় হতে হবে অথবা সমান হতে হবে। যদি কেন্দ্র বিমুখী বল এমজি থেকে বড় বা সমান হয় তবেই কেবল এর ভিতর থেকে পানি কি করবে না বলতো, নিচে পড়বে না। আমার কথা কি বুঝাতে পেরেছি আমি? এর ভিতরে যদি কি হয় বলতো, এফসির মানটা যদি কি হয় এমজি থেকে বড় হয় বা সমান হয় তাহলে এর ভিতর থেকে পানি পড়বে না। তাহলে বাচ্চারা এখানে এফসির মানটা কত দাঁড়াচ্ছে? এমভি স্কোয়ার বাই আর ইজ গ্রেটার দেন ইকুয়াল এমজি। তাহলে এখান থেকে যদি বেগের মানটা চিন্তা করি, সেই বেগের মানটা কি আসছে? এম এম কি কাটা, তাহলে বেগের মানটা অর্থাৎ কত বেগে ঘুরাতে হবে সেটা হবে √/RG। বুঝছো না? বুঝো না? অর্থাৎ এম তো কাটাই এখানে, তাহলে আরজি হলো। অর্থাৎ যদি আমরা চিন্তা করি বালতিটাকে এত বেগ বা তার থেকে বেশি বেগে ঘুরাই তাহলে এর ভিতর থেকে পানি পড়বে না। এখন আমার প্রশ্ন তোমার কাছে সেটা হচ্ছে, ধরে নিলাম তোমার পকেটে 100 বা তার থেকে বেশি টাকা আছে, তাহলে তোমার পকেটে যদি সর্বনিম্ন থাকে সেটা কত টাকা থাকবে? আমার প্রশ্নটি কি বুঝেছ? আমি ধরে নিয়েছি তোমার পকেটে 100 বা তার থেকে বেশি টাকা আছে, তাহলে তোমার পকেটে যদি সর্বনিম্ন থাকে তাহলে 100 টাকা আছে। তাহলে আমরা বললাম বালতি থেকে পানি না পড়ার শর্ত হচ্ছে বালতিটার বেগ √/RG থেকে বেশি বা তার সমান হতে হবে। অর্থাৎ আমি যদি বলি সর্বনিম্ন কত বেগে বালতিকে ঘুরালে তার ভিতর থেকে পানি পড়বে না, সেটা হচ্ছে কি বলতো, √/RGর সমান। অর্থাৎ আমি যদি বৃত্ত পথে চিন্তা করি, কৌণিক বেগের কথা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে এফসি ইজ গ্রেটার দেন ইকুয়াল এমজি হবে। এফসির মানটা হবে m⍵² ইজ গ্রেটার দেন ইকুয়াল এমজি। এম কি কাটা,
তাহলে ওমেগা স্কোয়ার আর ইজ গ্রেটার দেন ইকুয়াল জি, তার মানে ওমেগা ইজ গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার জি বাই কত বলতো আর। একই রকমভাবে কেউ যদি আমাকে বলে যে কত কৌণিক বেগে ঘোরালে, সর্বনিম্ন কত কৌণিক বেগে ঘোরালে এর ভিতর থেকে পানি পড়বে না, তাহলে সেই ক্ষেত্রে সর্বনিম্নর ক্ষেত্রে আমরা ওমেগা মিনিমাম যদি চিন্তা করি সেটা হচ্ছে কার সমান হবে বলতো, রুট ওভার জি বাই আর এর সমান হবে। একই রকমভাবে যদি আমাকে কেউ বলে বৃত্তপথে মিনিটে বা সেকেন্ডে বা ঘন্টায় ন্যূনতম কতবার ঘুরালে পানি পড়বে না, তাহলে সেই ক্ষেত্রে ডাব্লিউ মিনিমামের মানটা কত পেলাম আমরা বলতো, রুট ওভার জি বাই আর। আর ডাব্লিউ বা ওমেগা সমান কি লিখতে পারি, 2 পাই এন বাই কত টি ইকুয়াল টু রুট ওভার জি বাই কত আর। তাহলে এইখান থেকে আমরা কি পাবো বলতো, এইখান থেকে আমরা এন এর মান বের করে ফেলতে পারবো। এখানে যদি ঘন্টায় বলে টি এর মান ঘন্টা বসাবো, মিনিট বললে টি এর মান 60 সেকেন্ড বসাবো, আর সেকেন্ড বললে তো টি এর মান 1 বসাবো। কথা কি বুঝেছো? দেখো তো অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক, বারবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা বারবার আসতে দেখেছি যে বৃত্তপথে কতবার ঘুরালে, ন্যূনতম কতবার ঘুরালে সেটি থেকে কি হবে না বলতো, পানি পড়বে না। কথা বুঝেছো কিনা জানাও। প্রিয় বাচ্চারা আমার কথা বুঝেছো কিনা জানিয়ে দাও। অনেক গুরুত্বপূর্ণ টপিক, আমি তোমাকে বুঝাতেও পারবো না যে কতটুকু গুরুত্বপূর্ণ টপিক এটা। ডান। ওকে, এই টপিকে আমরা মূলত এই কয়টা জিনিস পড়াই। আরেকটা ছোট্ট জিনিস এই টপিক রিলেটেড আছে বাচ্চারা, হ্যাঁ তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা অনেকেই ক্লাস দেখছো ইন্টারমিডিয়েটে, তোমাদের যারা ফ্রেন্ড আছে বা তোমাদের যে বড় ভাই আছে তাদের আমরা মডেল টেস্ট শর্ট কোর্স শুরু করছি শীঘ্রই। আগামী 10 তারিখ থেকে মোহাম্মদপুর এবং 14 তারিখ থেকে ফার্মগেট ক্লাস শুরু হবে। একটা অনেক বড় সময়, প্রায় 7 মাসের মতো একটা সময় পাচ্ছি আমরা। এই সময়ে যদি তোমার ফিজিক্সের কোনো দুর্বলতা থাকে, কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, সেটাও আমরা কি করতে পারবো, সলিউশন করে দিতে পারবো বলে আমার বিশ্বাস। দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমরা তোমাদের এই প্রোগ্রামটা আগামী 14 তারিখ থেকে লঞ্চ করছি। ঠিক আছে সকলকে, হ্যাঁ সব তোমাদের যদি কোনো ফ্রেন্ড বা ভাই থাকে সেটা তোমরা এখানে বলতে পারবে। আচ্ছা, আমরা যা বলছিলাম তোমাদেরকে, দেখো তো এইখানে একটা প্রশ্ন আছে, কোনো একটি বস্তু কণা, হ্যাঁ আমাদের লেকচার বুক যে আছে তোমরা জানো আমাদের একটা লেকচার বুক আছে, হ্যাঁ তোমরা যারা অ্যাডমিট হয়েছো অলরেডি আমরা তোমাদেরকে এই লেকচার বুকটা পাঠিয়ে দিয়েছি। আর যারা অ্যাডমিট হওনি তারা চাইলে রকমারি থেকে বা আমাদের পেজে নক দিয়ে তোমরা এটা ক্রয় করতে পারবে। আচ্ছা, যা বলছিলাম টপিক 6-এর MCQ 9, কোনো একটি বস্তু কণা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বৃত্তপথে ঘুরলে একটা বস্তুর কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী বল সমান হবেই। কেন্দ্রমুখী বল কেন্দ্রবিমুখী বলের চেয়ে বড় হবে, মিথ্যা কথা। কেন্দ্রমুখী বল ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কাজ করে, কেন্দ্রমুখী নামই তো কেন্দ্রমুখী। তাহলে অ্যান্সার কি হবে বলো তো, 1 এবং 3। ক্লিয়ার? ওকে, দেখো হ্যাঁ ফিজিক্স শর্ট কোর্স, হ্যাঁ এসএসসির শর্ট কোর্স শুরু হয়ে যাচ্ছে, তোমরা চাইলে তোমরা সেখানেও জয়েন করতে পারো। যারা আছে তোমার ছোটো ভাই বোন যদি থাকে, এসএসসি মডেল টেস্ট আমরা শুরু করে দিয়েছি অলরেডি, ঠিক আছে, হ্যাঁ তোমাদের এটাও তোমরা চাইলে জয়েন করতে পারো। আচ্ছা যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে আসি বাচ্চারা। দেখো এখানে খুব একটা চমৎকার প্রশ্ন এসেছে, 1 কেজি ভর বিশিষ্ট একটি পাথরকে একটি সুতার সাহায্যে, টপিক 6-এর প্রবলেম 3, সুতার সাহায্যে বেঁধে পাথরকে উলম্ব তলে 0.5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, দেখছো কেমন তলে বলো তো আমাকে, উলম্ব তলে। তাহলে এই যে উলম্ব তলে আমরা যদি কি করি বলো তো, 0.5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তপথে ঘুরাই, তখন বৃত্তের শীর্ষবিন্দুতে যদি থাকে, অর্থাৎ এই বিন্দুতে যদি থাকে, তাহলে কি হবে, বৃত্তের কেন্দ্রের সাথে এক লেভেলে যদি থাকে, অর্থাৎ এই বিন্দুতে থাকে, তাহলে কি হবে, আর যদি কি থাকে সর্বনিম্ন বিন্দু অর্থাৎ এইখানে যদি থাকে তাহলে কি হবে। আমরা জানি সর্বনিম্ন বিন্দুতে টান সর্বোচ্চ, সেটা হচ্ছে mv² প্লাস mg। আনুভূমিক তলের টান হচ্ছে mv²। আর উলম্ব তলে বা সর্বোচ্চ বিন্দুতে টান কত বলতো, t = mv² মাইনাস mg। সব মান দেয়া আছে, বসিয়ে দিতে পারবে না
প্রিয় বাচ্চারা, অলরেডি শিখেছি আমরা, আশা করি পারবে, এটাতে সমস্যা হওয়ার কথা না। একই রকমভাবে আমরা যদি আগাই একটু, চিত্রের ন্যায় 2 কেজি ভরের একটি বাক্সকে কপিকলের সাহায্যে, আচ্ছা কপিকল আমরা তোমাদের কভার করি নাই, কপিকল মূলত হ্যাঁ বলবিদ্যা গতিবিদ্যার টপিক, এটা তোমরা ম্যাথের মধ্যে শিখবে। হ্যাঁ, আমরা এখানে কভার করি নাই, 2-1টা অঙ্ক আছে, যদিও বোর্ডে ওইভাবে অঙ্ক এখনও আসে নাই, বোর্ডে এখনও অঙ্ক ওইভাবে আসে নাই, ঠিক আছে। তোমাদের টানের যেহেতু আছে সেহেতু টান টাইপের এখানে একটা প্রশ্ন আছে। আচ্ছা আসো তাহলে সিকিউ 20 নাম্বার যদি আমরা করতে চাই, সুতার সাহায্যে 500 গ্রাম ভরের একটি বস্তুকে উলম্ব তলে 5 মিটার পার সেকেন্ড 60 সেন্টিমিটার ব্যাসের, কেমন তলে দেখছো বাচ্চারা, উলম্ব তলে 60 সেন্টিমিটার, খেয়াল রাখতে হবে এটা কি কি বলো তো, ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত 30 সেন্টিমিটার, বৃত্তাকার পথে বস্তুটির কেন্দ্র বিমুখী বলের মান নির্ণয় করো, তাহলে এফসির মান কোনো বিষয় বলো তো mv²/r। একই রকমভাবে প্লাস এক্স অক্ষ হতে 30 ডিগ্রি 90 ডিগ্রি অবস্থানে সুতার টান চাই, তাহলে এটা যদি একটা উলম্ব তল হয়, এটা যদি প্লাস এক্স অক্ষ হয়, তাহলে এর সাথে কি চেয়েছি, এক প্লাস এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ, তাহলে 30 ডিগ্রি কোণ মানে এই বিন্দুটা। তাহলে আমরা তোমাদের কনসেপ্ট শেখানোর সময় উলম্ব তলের সাথে কোণ শিখিয়েছি, এইটা 30 হলে এইটা হবে 60 ডিগ্রি, তাহলে তোমাদেরকে বলেছিলাম এই কোঅর্ডিনেটের উপরে উঠলে টানের মানটা কি হবে বলো তো, টানের মানটা বিয়োগ হবে, অর্থাৎ mv² কত আর মাইনাস mg সাইন কত ডিগ্রি বলো তো 60 ডিগ্রি, সরি cos 60 ডিগ্রি, কারণ উলম্ব তলের সাথে কোণ cos 60 ডিগ্রি, ঠিক আছে। কারণ এই যে এইটা যদি নিচে চিন্তা করি, এইটা 60 মানে এইটাও কত ডিগ্রি বলো তো 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। এবং 90 ডিগ্রি অবস্থান মানে এইটাকে বুঝিয়েছে, তাহলে 90 ডিগ্রি অবস্থানে টি এর মানটা কি হয় বলতো, mv² কত আর মাইনাস কত বলতো mg। ডান ডান, বলে ফেলো তো যারা ক্লাসে উপস্থিত হয়েছ, বুঝেছো কিনা বলে ফেলো। হ্যাঁ দেখেছো, একটা ছোট্ট টপিক কিন্তু অনেকবার প্রশ্ন আসছে, অনেকবার প্রশ্ন এসেছে, সেহেতু এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমার বিশ্বাস। আচ্ছা চলে আসলাম এই টাইপের কিছু অঙ্ক, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা যারা ক্লাস করছো একটা স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ এটা একটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, এটা কে কে সলভ করতে পারো আমাকে একটু জানিয়ে দিবে। আগামী ক্লাসে আমরা হয়তো বা এটা দিয়েই শুরু করব, তোমরা যদি না পারো, যারা পারবে তারা আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করে দিতে পারো অঙ্কটা করে, আর যারা পারবে না তারা আমাদেরকে জানিয়ে রেখো, আমরা আগামী ক্লাসে একদম শুরুতে এই অঙ্কটা করে দিতে চাই তোমাদের। টপিক 6 সিকিউ 23। হ্যাঁ বইয়ের দেখো, হ্যাঁ এটা ফর প্র্যাকটিস হিসাবেই আছে, অর্থাৎ বইয়েও তুমি এটার অ্যান্সার পাবে না। আমি জানতে চাই তোমরা আসলেই এই অঙ্কটা করতে পারো কিনা। ঠিক আছে, আগাইলাম। বলো তো এখানে কি বলছে, আরিতার ভর 40 কেজি, সে একটি ঘর্ষণহীন উলম্ব অক্ষের সাপেক্ষে আনুভূমিকভাবে ঘূর্ণায়মান, উলম্ব অক্ষের সাপেক্ষে আনুভূমিকভাবে ঘূর্ণায়মান নগর দোলায় চড়ছে, তার মানে এটা উলম্ব অক্ষ আনুভূমিকভাবে ঘুরছে এরকমভাবে। প্রান্তবিন্দুতে চড়ে এত ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে প্রতি মিনিটে 10 বার ঘুরছে। আরিতা ধীরে ধীরে কেন্দ্রের দিকে আসতে থাকে এবং কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরে একটি বিন্দুতে পৌঁছায়। প্রান্তবিন্দুতে থাকা অবস্থায় আরিতার রৈখিক বেগ কত? আমরা তোমাদের রৈখিক বেগের সূত্র শিখেছি, v=r⍵, r মানে 2πn/ কত বলতো t। সব কিছুই দেয়া আছে, একটু খেয়াল করেছো। প্রান্তবিন্দু থেকে কেন্দ্রের দিকে আসলে তার কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে L=I⍵। হ্যাঁ আমরা এখনো শিখি নাই এই কনসেপ্টটা, হ্যাঁ কৌণিক ভরবেগ আমরা রিসেন্টলি শিখব, আগামী ক্লাস থেকেই তোমাদের রকেটের গতির সাথে সাথে কৌণিক ভরবেগও আমরা সামান্য আইডিয়া দিতে পারি, অথবা রকেটের পরের ক্লাসটি অর্থাৎ আগামী বুধবারের ক্লাসটিতেই আমরা ইনশাল্লাহ তোমাদেরকে এটার আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তাহলে L=I⍵, তাহলে I মানে হচ্ছে mr1² হবে। একই রকম ঠিক আছে, আগের বিন্দুতে L2 বিন্দুতে হবে I2⍵, সেটা কি হবে বলতো mr2²⍵। একবার r1 এর মান কত হবে বলতো 25 12.5, আর এটা হচ্ছে কত বলতো 6, এটার মান হবে এখানে r এর মান হবে 12.5 মিটার, এইখানে r এর মান হবে 6 মিটার। আশা করি বুঝতে পেরেছ। ক্লিয়ার?
ওকে স্যার লিখে কমেন্ট করে দাও তো একটু, দেখি পারো কি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা করি পারবে। এগিয়ে গেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের টানের ক্লাস আজকে ছোট্ট একটা টপিক আমরা নিয়ে আলোচনা করেছি, টানের ক্লাসটা আজকে এই পর্যন্তই হবে। নেক্সট ক্লাসে আমরা রকেট নিয়ে কথা বলতে চাই। নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ রকেটের গতির পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে ইনশাল্লাহ আমরা আবার হাজির হব আগামী সোমবার ঠিক 7:30টার সময়। এবং মনে তো আছে নিশ্চয়ই 7:15 থেকে গিফট পাওয়ার জন্য অবশ্যই পরীক্ষা দিতে শুরু করবে। সকলকে আহ্বান জানানো হলো। সব শিক্ষার্থীদের অনুরোধ রইল তোমরা রেগুলার ক্লাসগুলো করবে। কোনো কারণে ক্লাস মিস হলে সেই ক্লাসগুলো আমাদের ইউটিউব লিংক দেওয়া থাকবে, সেই ইউটিউব থেকে করে নিতে পারবে। আশা করি সবাই ভালো থাকবে অনেক, এবং ইনশাল্লাহ আগামী সোমবার দিন রকেটের গতি নিয়ে তোমাদের সাথে নিউটনিয়ান বলবিদ্যার 6ষ্ঠ ক্লাসে হাজির হব। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।